কথকতার গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের আগামী গল্পগুলোর নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন কথকতা। কথকতার গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ কথকতার আসরে আপনি শুনবেন প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় ছোট গল্প পুঁই মাচা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্পের আসর। সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়েই তার স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি ঢুকিয়ে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিতে উঠে আসা জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিলেন। তিনি স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বের করে দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায়হরি এগিয়ে এসে বললেন, কি হয়েছে, বসে রইলে যে? দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব গেল কোথায় এরা? তুমি বুঝি তেল মেখে ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভয়ের সঞ্চার হল। এটা যে ঝড়ের আগের আকাশের স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন? কি আবার কি? অন্নপূর্ণা আগের থেকেও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, কিন্তু ন্যাকামি করতে হয় তবে অন্য সময় করো। তুমি কি কিছু জানো না, নাকি খোঁজ রাখো না? এত বড় মেয়ে যার ঘরে, সে খালি বসে সারাদিন মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরী বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় পাড়ায় ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হয়ে কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু অন্নপূর্ণা আগের সুরেই আবার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে, তা কি তোমার জানা আছে? আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে নে। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগু করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও গে, যাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, ওহ, এই ব্যাপার? আমি ভাবলাম না জানি কি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেন গো, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাতা, নাকি এক মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তার এমন বড় কথা কি? আর সত্যিই তো এইদিকে মেয়ে ধরি হয়ে উঠলো। হঠাৎ স্বর নামিয়ে এনে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বেড়ালে কি হবে? লোকের কি আর চোখ নেই? পুনরায় গলা চড়িয়ে বললেন, না বিয়ে দেওয়ার গান, না অন্য কিছু। আমি কি এবার যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি তুলে নিয়ে খিড়কি দরজা লক্ষ্য করে চলে গেলেন। কিন্তু খিড়কি দরজার একটু এদিকে কি একটা দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা? হ্যাঁ, এসব কোত্থেকে আনলি? ওহ, এ যে 14-15 বছরের একটি মেয়ে
দুটি ছোট ছোট মেয়ে সঙ্গে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলো মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় তারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনের জঙ্গল পরিষ্কার করছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে নিয়ে এসেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়ছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের। একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরে তার পেছনের মেয়েটির হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ গো বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিয়ে এলুম, দিতেই চায় না। বল কি না তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললুম, দাও তো গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালাবে নাকি? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁজের সাথে চিৎকার করে বলে উঠলেন, নিয়ে যা। কি অমৃতই তারা তোমাকে দিয়েছে। পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসছেন। ভালোই হয়েছে তাদের, আর কি, নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমারই ঘরে। থরি মেয়ে, বলে দিয়েছিল তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না কোথায় শাক, কোথায় বেগুন, আর কোথায় একজন বেড়াচ্ছে, কোথায় রস ছয়, কোথায় পাশ। ফেল বলছি সব, এক্ষুনি ফেল এগুলো, এক্ষুনি সরিয়ে নিয়ে যা। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বলে চললেন, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে এত। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তো। বোঝা মাটিতে পড়ে গেছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলে নিয়ে খিড়কির দিকে চলল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়ে ধরতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলতে ঝুলতে চলল। সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে তাকালো। অন্নপূর্ণা তার দিকে তাকিয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষ অবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহস পেলেন না। নিঃশব্দে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়বার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠানের ও খিড়কি দরজার আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলি কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনোর মতো অবস্থা নেই, ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে। উঁচো চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকাল।
দু একবার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁইশাকের এক টুকরো তার পাতে পড়েনি। পুঁইশাকের ওপর তার এই মেয়েটির কিরকম লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করলে। কি যেন ভেবে অন্নপূর্ণার চোখে জল এলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের গায়ে গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালী মায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা করবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব আর কি দিন আছে ভায়া? এই ধরো কেষ্টমুখ হচ্ছে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না, এই করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরি ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবেই রক্ষে। তার সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর আর যাই কেন, এই যে তোমারই তো মেয়ে 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণে 13-এ। হা, 13 আর মোলে তফাৎ কি শুনি? 13 আর মোলে তফাৎ কিসের? হ্যাঁ, আর সে 13 হোক, চাই 16 হোক, চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমাদের কাছে রাখো। কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? হ্যাঁ, ও তো একরকম উৎসর্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকে যা বাকি। এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। হ্যাঁ, সমাজের বামুনদের যদি জাদু মারবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না নাকি? হ্যাঁ, গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই ওই শ্রীমন্ত জমিদার ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? হ্যাঁ, দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম, এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? হ্যাঁ, ইতিহাসটা হচ্ছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেছিলেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস আগে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেওয়ার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সেই সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ এসেছিল তারই তাপে বসে আপন মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা, যাবে না বুঝি? মা তো ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন তাকিয়ে দেখলেন, পরে নিচু স্বরে বললেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি, যা। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সাথে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। তাদের ভাব দেখে মনে হচ্ছিল তারা কারো ঘরে শীত কাটবার উদ্দেশ্যে চলেছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরানোর জোগাড় করছেন,
মুকুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে যে খুড়িমাকে গিয়ে বল মা ছোঁবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর ঋতুর ঘরগুলো একটু বার করে দিয়ে আসবে। মুকুজ্জে বাড়ি ও পাড়ায় যাবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বেরিয়ে আসছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা, ও খুড়িমা, ওই দেখো, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল, কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার কিছু দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, হ্যাঁ এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাওয়ার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, বরজপতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হয়ে বললেন, আমি? না না, আমি কখন? আমি তো না না না, কখনো না, আমি তো এই তো আমি। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এই মাত্র আকাশ থেকে পড়েছেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে আর 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে তো ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য শুনি? সহায় হরি হাত নেড়ে বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করবার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগালো না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো সম্বন্ধও খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলে সামনের মেটে আলুর দিকে একবার আর চোখে তাকিয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সাথে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকলেন, এই খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মার কাছে এলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস তাই না রে? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি তাকিয়ে একবার ভূপতিত মেটে আলুটার দিকে তাকালো, পরে পুনরায় মায়ের মুখের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকেও তাকিয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বেরোলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কিরে, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, এই পাজি,
আজ তোমার পিছে আমি আস্ত চেলা কাঠ ভাঙবো, তবে আমি ছাড়বো। বরজকোতার বনে গেছে মেটে আলু চুরি করতে, সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে সেই কোন কালে। সেই এক গোলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইটা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর আসবে তোমায় বাঁচাতে? আবার জোটে খাবো না জোটে খাবো না তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করব মা, এ মেয়ে নিয়ে আমি কি করব? দু তিন দিন পরে একদিন বিকেলে অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হয়েছিল। খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির গাছ করবার আয়োজন করছে এবং ভবিষ্যসম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা ফাঁসি যাওয়া আসামির মতন একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলে রয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করছে। দিনের আলোয় এখনো আসেনি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা কেউ পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে বেচারা জল না পেয়ে মারা যাবে। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীতও পড়েছে। সকালে উঠে সহায়হরি দেখলেন তার দুই ছোট মেয়ে রোদ উঠবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলে। সহায়হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা আচ্ছা, দিচ্ছি বাবা। ওই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি। সহায়হরি বেরিয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বছর হল হরিহরপুরের রাসের মেলা থেকে সহায়হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামা কিনে আনেন। ছিঁড়ে যাওয়ার পর তাতে কতবার রিফু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে থাকত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে মাখছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা রেখে 1 থালা নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে রাজি হননি, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরে বেড়ায়, তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ায় তো হাত পা ধরিয়ে ও শুষ্ক কাপড় পরিয়ে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা, ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল 5টি দিয়ে একটি বিশেষ মুদ্রা করে সেটুকু রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। মেজো মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা, আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লোভী চোখে মাঝে মাঝে এদিকে তাকাচ্ছিল। এ সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, এই দেখি, নিয়ে আয় তো খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু তুলে রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের ওপরের মালাখানা, যেটাতে ফুটো নেই, সেটা সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজো মেয়ে পুঁটি বলল,
জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এই বেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওই ও পাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো আবার ওই পায়েস, ঝোল, পুলি, ও মাগো, খুব ভালো খেতে ছিল। মুখ তক্তি এই সব কিছু হয়েছে তো। পুঁটি জিজ্ঞেস করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, কেদির ওইসব কথা, মেয়েদের মা তো ভারী পিঠে করে কি না, ক্ষীরের পুর দিয়ে গিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখাতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে আমায়। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? হ্যাঁ, পাটিসাপটা ক্ষীর দিলে ছাই কে দেয়? বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করে খেন্তি মায়ের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ও মামা, নারকেলের কোড়াটা একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস নে বাবা, মুখ থেকে পড়বে না কি হবে? যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা নিয়ে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয় তো। খেন্তির কাছে অন্নপূর্ণার এ প্রস্তাব যেন মনোপুত হল না, তা তার মুখ দেখে বোঝা গেল। পুঁটি বলল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাওয়ার পরেই মেজো মেয়ে পুঁটি আর খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খেয়ে চলেছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি যেমন ফেনিয়ে দাও না, ওতেই কিন্তু। সে পুনরায় খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলা তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কমে বকো, মারো, গাল দাও, তোর শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেইনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে, এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি, তাই প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বেরোতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতটি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে এলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে আমলকি তলায়
বেয়ারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা তাকিয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে লুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাওয়ার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, ও মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুয়েমি সুরে বলল, না, যাবে না বই কি, দেখবো আনে কেমনে না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠানের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতন হাত পেতে মিনতির সুরে বলবে, ও মামা, একটা কথা কই, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের ওপর হয়ে গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হওয়ার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব তা নগদই দেব। তোমার মেয়েটার হয়েছিল কি? সহায় হরি হুঁকোটায় 5-6টি টান দিয়ে কাশতে কাশতে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। আন্দাজে 250 টাকা বাকি ছিল, বলে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে সামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকা কমও হবে না। ভেবে দেখলাম কি না, মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মতন মেয়ে চলে, হাওয়াতে ঘরের মতো খায়, আর কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে মিনিট কতক ধরে হুঁকোয় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে বা পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে তাকিয়ে বললেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হাঁ হাঁ করে খানিকটা
শুষ্ক হাসলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন জামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় একটা সংবাদ না কিছু, তারা আমায় জানায়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনি জামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশিশি এত শীত পড়েছে যে এরকম শীত তারা কখনো জ্ঞানে দেখেনি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওটা একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির তোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈরি হয়ে গেলে খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পেছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচার লতার থলো, জোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কি দরজা খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালিয়ে গেল। পুঁটি পিঠেখানা জোর করে হুঁড়িয়া ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দ্বার বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে এলে অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন, দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানেই ফেলে দিলাম। তারপর সে রাতে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক করে শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাওয়ার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে বলে উঠল, দিদি বড় ভালোবাসতো। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বেরিয়ে দুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।
এতক্ষণ আপনি কথকতায় শুনছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় ছোট গল্প পুঁই মাচা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার এবং একটি বিশেষ চরিত্রে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রুবিনা, সুপ্রজা, ঋদ্ধি, ঐন্দ্রিলা, সোনিয়া, দুর্বা, তৃষা এবং প্রীতম। গল্পের শব্দ সংযোজন ও আবহ নির্মাণে ছিল হানাবাড়ি প্রোডাকশনস। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে সন্দীপন দাস। সমগ্র পরিচালনা ও নিবেদনে টিম কথকতা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আপনাদের জন্য এরকমই দারুণ দারুণ কিছু গল্প নিয়ে আসার। আপনার মূল্যবান একটি মতামত আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে গল্পটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধব বা কাছের মানুষের সাথে। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।